আসসালামু আলাইকুম। ফাইনালি পাকিস্তানের বিদায়। একটা এত ইম্পোর্টেন্ট একটা ম্যাচ ছিল যে ম্যাচটাতে কিন্তু পাকিস্তান আজকে অনেক ভালো ইনিংস খেলেছিল। সময়টা সাথে দেয়নি। আসলে পাকিস্তানে আজকে যে একাদশটা নামাইছিল, একাদশটা যদি আগে থেকে নামাতে পারতো, যদি ফখরকে আগে থেকে নামাতে পারতো, ফখরকে ওপেনিং করাতে পারতো, যদি এই টিমটা আগে থেকে ব্যালেন্স করাতে পারতো, হয়তোবা বিশ্বকাপে ভালো করতে পারতো। ব্যাড লাক পাকিস্তান ফ্যান যারা আছেন এবং বাংলাদেশে যারা পাকিস্তানের ফ্যান আছেন তারা কিন্তু ফাইনালি ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তানের বিদায় এবং পাকিস্তানের বিদায়ের কারণে শ্রীলঙ্কাও বিদায় হয়ে গেছে এবং সাথে কিন্তু নিউজিল্যান্ড চলে গেল কোয়ালিফাই, অর্থাৎ এই গ্রুপ থেকে কিন্তু অলরেডি বলা চলে দুইটা টিম চলে গেল, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আজকে যদি পাকিস্তান কোনো ক্রমে যদি শ্রীলঙ্কাকে 147-এর নিচে যদি অল আউট করতে পারতো তাহলে কিন্তু পাকিস্তান চলে যেতে পারতো, বাট পিচের যে কন্ডিশন, ওই পিচটাতে প্রচুর পরিমাণ রান হয়। অনেকে কিন্তু খেলার শুরুতে অনেকে বলছিল আইসিসি হয়তো বা শ্রীলঙ্কাকে ফিক্সিং করাবে, হয়তো বা পাকিস্তান ফিক্সিং করাইছে শ্রীলঙ্কাকে। ভাই, এত সহজ না, এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের ম্যাচ। এটা ভারতের বিষয় হলো অন্য কথা ছিল, বাট এটা কিন্তু ফিক্সিং ম্যাচ করা অনেক কঠিন। এই পিচটার কন্ডিশন যদি আপনি আজকে দেখেন, বলের কোনো ধারই ছিল না, কোনো সুইং ছিল না, ইনসুইং ছিল না, আউট সুইং ছিল না। পিচের যে কন্ডিশন তাতে করে ওই পিচটা কিন্তু 200 পিচ। মানে ব্যাড লাক যে শ্রীলঙ্কা আজকে জিততে পারেনি। সানাকা যেভাবে শেষ পর্যন্ত ঝড় তুফান দেখাইলো, তাতে করে কিন্তু পাকিস্তান ম্যাচটা হেরে যাওয়া বলা চলে। পাকিস্তান যে 5 রানে ম্যাচটা জিতছে, এটাকে জিতা বলে না, এটাকে বলা চলে হারা। এবং পাকিস্তানের মানে ক্রিকেটের লজ্জা হওয়া উচিত, ক্রিকেটারদের লজ্জা হওয়া উচিত যে কিভাবে একাদশ টিম কন্ডিশন সাজাইতে হয়। এই বাবর আজম দিয়ে জীবন আর চলে না, কারণ বাবর আজমকে বাদ দিয়ে এই হাগা সালমান দিয়ে আর জীবন চলে না। সো তাদেরকে বাদ দিয়ে আপনাকে স্পট সাজাতে হবে, তবেই কিন্তু ভালো কিছু সম্ভব। হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে যে যখন পাকিস্তানে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর ছিল, আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, যখন 21 সাল ছিল, যে সময়টা ইন্ডিয়াকে 10 উইকেটে হারাতো, পাকিস্তান হারাইছিল বিশ্বকাপে। আপনি যদি খেয়াল করে দেখেন, সেই সময় যে টি-20 ক্যাপ্টেন ছিল বাবর অথবা রিজওয়ান হবে, তো সেই সময়টাতে কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, পাকিস্তান কিন্তু প্রায় কিন্তু ম্যাচ কিন্তু 190-180 স্কোর করতে পারতো। সেটা অবশ্যই ওপেনিং এ বাবর এবং রিজওয়ান নামতো, হয়তো একজন ধরে খেলতো, একজন মারে খেলতো, তো কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত ছিল। এই কম্বিনেশনটা কিন্তু ভাঙছে পাকিস্তানের পিসিবি, কিন্তু ভাঙছে। তারপর থেকে পাকিস্তানের ক্রিকেটের অধপতন, আজকের লজ্জাজনক ভাবে কিন্তু বিদায় পাকিস্তানের, যেটা কিন্তু কখনোই কেউ কল্পনা করতে পারে না। যদিও আজকে ম্যাচটা দুর্দান্ত খেলেছে ফখর জামান এবং সাহেবজাদা ফারহান, দুইটা সেঞ্চুরি। ফারহানের এবারে বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার এখন পর্যন্ত বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপ শেষ করলো। এবং প্রায় বিরাট কোহলি, জানা সানাত, জয়সূরিয়া থেকে শুরু করে অনেকগুলো লিজেন্ডকেও পিছিয়ে ফেলাইছে কিন্তু ফারহান। আপনি যদি আজকে ম্যাচটা যদি একটু ফলো করে দেখেন যে এই যে 213 রান, এই রানটা কিন্তু 230 হতে পারতো, একটা সময় 230 হতে পারতো, কিন্তু যেমন লাস্ট মুভমেন্টে যায় কিন্তু পাকিস্তান অনেকগুলো উইকেটই হারাইছে, যেটা কিন্তু কখনোই কাম্য ছিল না। পাকিস্তানের টিমটা বরাবরই ভুল 11 সাজানো হয়েছে, বারবার ভুল 11 সাজানো হয়েছে, যার জন্য বিশ্বকাপে আজকে তাদের এই অধপতন। তবে নিউজিল্যান্ড কিন্তু চলে গেল, অর্থাৎ 3 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড প্লাস পয়েন্ট আছে সাথে, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট নিয়ে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেললো। তো নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং কালকে যেহেতু ম্যাচ আছে ইম্পর্টেন্ট একটা, ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার ম্যাচ, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো টোটালি যদি বিবেচনা করি, টোটালি যদি ম্যাচ নিয়ে, আজকের ম্যাচটা নিয়ে কথা বলি, 213 টার্গেট দিয়েছিল পাকিস্তান, যেখানে ওপেনিং এ ফারহান দুর্দান্ত খেলেছে, ফখর জামান দুর্দান্ত খেলেছে, খাজা নাফি অতটা ভালো করতে পারেনি, বাদ বাকি যারা ছিল কেউই আর ভালো করতে পারেনি। পাকিস্তানের ওপেনিংটা যদি পাকিস্তানের আজকে ভালো না হতো, না জানি 100 বা 160 রানেই থেমে যেত। শ্রীলঙ্কার স্টার্টটা খুব একটা ভালো হয় নাই, পাওয়ার প্লেতেই দুইটা উইকেট হারায়। পরবর্তীতে সানাকা ঝড়ে কিন্তু রানটা কিন্তু 207-এ যায় পৌঁছায় এবং 5 রানে যেতে হচ্ছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি খুবই বাজে বোলিং, মানে টিমে রাখার মতো যোগ্যতার, মানে টিমে থাকার মতো যোগ্যতা আর শাহিন শাহ আফ্রিদির নাই, আফ্রিদিকে দিয়ে আর চলবে না। সো শ্রীলঙ্কা আজকে আপনি ক্রেডিট দিবেন, 100% ক্রেডিট দিবেন, যে দুর্দান্ত ইনিংস সানাকার থেকে শুরু করে যারা টিমমেট ছিল, টোটালি আজকে যে সুন্দরভাবে ম্যাচটা ফিনিশিং করেছে, 100% ডিজার্ভ করতো শ্রীলঙ্কা ম্যাচটা জেতার জন্য। বাট ব্যাড লাক শ্রীলঙ্কার, আজকে পাকিস্তান 5 রানে উইন। এবং ফাইনালি কিন্তু বাবরকে আজকে বাদ দেওয়া হয়েছিল এবং সালমান মির্জাকে বাদ দেওয়া হয়েছিল। সুন্দরভাবে পাকিস্তান একাদশ, একটা স্ট্রং একাদশ নিয়ে কিন্তু সাজানো হয়েছিল। প্রথমে যখন পাকিস্তান ব্যাট করছিল, তখন মনে হচ্ছিল যে না, আজকে মনে হয় শ্রীলঙ্কা ফিক্সিং করবে বা শ্রীলঙ্কা এরকম কিছু একটা করবে, বা শ্রীলঙ্কাকে টপকে পাকিস্তানের সেমিতে যাওয়া সম্ভব। আর সকল স্বপ্ন কিন্তু ভেঙে দিয়ে নিউজিল্যান্ড চলে গেল সেমিতে। সো সেদিক থেকে বিবেচনা করলে পাকিস্তানের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ওয়ার্ল্ড কাপটা যেভাবে শিখলো, যেভাবে এখান থেকে হারলো,
আরো অনেক ভালো কন্ডিশনে যেতে পারতো পাকিস্তান। যেসব ক্লোজ ম্যাচ হারছে সেখান থেকে অবশ্যই শিক্ষা নিয়ে পাকিস্তানের আরো সামনে আগানো উচিত, এবং ক্রিকেটে তাদের পিসিবিতে পলিটিক্স না নিয়ে এসে সঠিক প্লেয়ারকে সিলেকশন করাটা কিন্তু আমি মনে করি যে বেটার হবে। আপনি যদি শাহিন শাহ আফ্রিদি বাদেও যদি আপনি দেখেন, বোলিং সাইডটা যদি আপনি দেখেন, মানে বাজে অবস্থা, এত বাজে কন্ডিশন, আপনি চিন্তা করেন একমাত্র আবরার আহমেদ ৩-৩টা উইকেট ছাড়া আপনি যদি দেখেন, শাহিন শাহ আফ্রিদি ৪৮, নাসিম শাহ ৩৬ রান, ওসমান তারিক আজকে ৪৩ রান খাসে। কি পরিমাণ পিটাইছে আজকে ওসমান তারিককে আপনি কল্পনা করেন, যে হচ্ছে পাকিস্তান মেন স্ট্রাইক বোলার। সো মোহাম্মদ নেওয়াজ ২ ওভারে ৩১ এবং সাদাব খান ২ ওভারে ৩৩, মানে পিচ, আজকে যে পিচ কন্ডিশন ছিল ওখানে বলা চলে আজকে বল কোনোভাবেই কোনো কিছুতে কাজে দেন না, স্পিন না পেস বোলিং। সো আপনাকে সব ম্যাচ থেকে শিক্ষা নিয়ে কিন্তু আগাতে হবে। ব্যাড লাক পাকিস্তান, অবশ্যই সামনের বিশ্বকাপে আরো ভালো স্কোয়াড বা ভালো কিছু নিয়ে আশা করছি। খারাপ লাগছে পাকিস্তানের জন্য যে এভাবে বিদায় নেবে, আসলে কেউ কল্পনা করতে পারেনি বা ভাবতেও পারেনি যে পাকিস্তান এতটা বাজে খেলবে। বিশ্বকাপটা অনেকের আশা ছিল পাকিস্তানকে নিয়ে, বাট কিছু করার নেই, সামনেবার আরো ভালো খেলুক এ কামনা করছি। ভালো থাকুন, সালামু আলাইকুম।